আহ, আমার অনেক ছোট ভাই, বড় ভাই এবং আইটিএস করতে যে অনেক সঙ্গীর সাথে সাথে কথা হয়েছে, তাদের কাছ থেকে যে অভিজ্ঞতাটা হয়েছে সেই অভিজ্ঞতার কারণে আমি চিন্তা করলাম, আমি যেহেতু ভিসা পেতে সফল হয়েছি, নিউজিল্যান্ডে যে লেখাপড়া কমপ্লিট করা, পরবর্তী প্রসিডিউর যেগুলো কমপ্লিট করা, ওগুলো তো সফল হবো কিনা যায় না, বাট আমি মনে করি সবার অনেক অনেক প্রশ্নের উত্তর, অনেক কনফিউশন দূর করার জন্য এবং আমার মেমোরি স্মরণ করে রাখার জন্য, আজকের দিনটাকে স্মরণ করে রাখার জন্য একটা ভিডিও বানানোর প্রয়োজন। প্রচুর ভুল ধারণা আছে, আর এগুলো সবকিছু মিলিয়ে যে জিনিসটা আছে, দুঃখের ব্যাপারটা সেটা হচ্ছে আমি এই দেশটাকে ছেড়ে চলে যাই। এই দেশটাকে অনেক ভালোবাসি। রাত্রেবেলা ঘুম পাই, বুক ভেঙে যায়, যেখানে আত্মীয় স্বজন, বাবা মা, বিশেষ করে বাবা মা এবং আমার ছোট ভাই ওদেরকে ছেড়ে চলে যাবো, পরিবারকে ছেড়ে চলে যাবো। তো আমি মনে করি এখন মেজরিটি পার্সনের গল্পটা আমার সাথে মিলে যাবে, আর এই জন্য আমার অভিজ্ঞতাটা শেয়ার করাটা ইম্পর্টেন্ট। তো যেহেতু টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, টেক্সটাইলে জব করবো, 2017 সাল থেকে মার্চেন্ডারিং এ জব শুরু করলাম। তো আমার এই সাকসেস স্টোরিটা আসলে যারা মার্চেন্ডাইজার দেশের বাইরে যাইতে যাচ্ছে তাদের জন্য খুব কাজে আসে। মার্চেন্ডারিং এ লেখাপড়া যখন মানে শেষ করে জব শুরু করলাম, তখনও আমার দেশের বাইরে যাওয়ার কোনো ইচ্ছে ছিল। তো শিক্ষকেরা কানাডা, আমেরিকা যাচ্ছিল, তো তারা বলতেছিল যে সিদ্দিক, তুই সেখানে থাকবা, তুমি চলে আসো, আমরা তোমাদেরকে হেল্প করবো, তোমরা যদি আসো, আহ তোমার যে যে হেল্প দরকার। তো তারা তাদের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো আমাদেরকে দিয়েছিল এবং যোগাযোগ করতে বলছিল। আমি করতাম, কথা করতাম। তো কানাডায় ট্রাই করা শুরু করলাম 2020-এ, যে না, এই চাকরি করে আর পোষাচ্ছে না। আহ, আমার ফার্স্ট জব ছিল হচ্ছে মাত্র 8,300 টাকা, খাওয়া খরচ বাদ দিয়ে 6,200 টাকা পাই, 15 টাকা পেটে না। তো সব মিলাই ঝিলাই যা আসতো আর কি, ও দিয়ে আসলে হতো, যদি কোনো খরচ ছিল না, কিন্তু হতো। কারণ আলটিমেটলি একটা সময়, তখন আমি ব্যাচেলর, একা, বাবা মা তখনও নিজেদের আর্নিংস, নিজেদের উপরে ডিপেন্ডেন্ট, আমার উপর না। কিন্তু একটা সময় তো ফ্যামিলি আমার উপর ডিপেন্ডেন্ট হবে, তখন আমি কি করবো? এই সমস্ত লম্বা চিন্তা ভাবনা থেকেই 2020-এ চিন্তা করলাম কানাডা যাব। তো 2019 আইএলটিএস দিলাম। এই সময় করোনা মহামারী শুরু হয়ে গেল। জার্মানি থেকে কিছু অফার পাইছিলাম, অনেক কম খরচ, 3,80,000 টাকা হলেই সমস্ত খরচ আমার হয়ে যেত, পাসপোর্ট করা থেকে শুরু করে সবকিছু পেয়ে। কিন্তু তা হয়নি। বাবা গেল যে বাবা যাওয়ার দরকার নাই, দেশে আমার সব আছে। আবার করোনা মহামারী লাগার পর আমার বাবা অসুস্থ ছিল, আইসিইউতে ছিল কিছুদিন, তখন আর ওই মানসিক জোরটা ছিল। এরপর আবার চাকরিতে আসলাম, তিক্ত অভিজ্ঞতা হলো। এবার আমি ডিটারমাইন্ড ছিলাম যে ফ্যামিলি না করলেও শোনা যাবে না, যেতেই হবে। তো সেই থেকে আবার আইএলটিএস দিলাম, যেহেতু পুরোনো আইএলটিএস মেয়াদ ফুরাই গেছে। অস্ট্রেলিয়ার জন্য প্রসেস শুরু করি। অস্ট্রেলিয়াতে যখন প্রসেস শুরু করি, হঠাৎ রেজিস্ট্রেশনের পরিমাণ বেড়ে গেল। ছেলেপেলে অনেকে টাকা জমা দিচ্ছে, কিন্তু আমি আর আগাইনি, কারণ আমি রিস্ক নিতে চাই। তখনই সিদ্ধান্ত নিই নিউজিল্যান্ডে যাব, এবং যে এজেন্সির মাধ্যমে কাজ করাচ্ছিলাম তাদেরকে বললাম। তাদের অ্যাটিচিউডটা এমন, কথাবার্তা এমন, তারা নিউজিল্যান্ড নিরুৎসাহিত করতেছে। তাতে আমি যেটা বুঝলাম, এজেন্সি চেঞ্জ করতে হবে, কারণ এই এজেন্সি দেখছে যে অস্ট্রেলিয়ায় একটা ছেলেকে পাঠাবো, সেখান থেকে আমার ভালো রকমের আয় কত, আমি কেন তাহলে নিউজিল্যান্ডে পাঠাই। পরে যখন আমি আইএলটিএস কোচিং করতেছিলাম, তখন এক আপুর সাথে দেখা হলো, ওনার নামটাও বলি, উনি আমার এজেন্ট এখন। ওনার সাথে ডিসকাস করার পর আপু বললো যে ভাই, আপনার মধ্যে অনেক ভুল ধারণা আছে, অথবা আপনাকে আপনার এজেন্ট বা যে এজেন্সির মাধ্যমে কাজ করাচ্ছেন তার কিছু ভুল ধারণা দিচ্ছে। তো আমি ওনার অফিসে গেলাম 2 দিন পর। তো ওখানে যাওয়ার পর উনি দেখালো যে আমার মতোই সিচুয়েশন, কন্ডিশন,
আছে এরকম স্টুডেন্ট এবং ফ্যামিলি ইতিমধ্যে দেশের বাহিরে গেছে এবং তারা সফল হয়েছে। তাহলে আমার এজেন্সি কেন বললো আমার ওটা হবে না বা রিস্ক নেওয়া ঠিক হবে? এর উদ্দেশ্য হচ্ছে এজেন্সি কোনো রিস্ক নিতে রাজি না। তাদের সফলতা তারা 100% দেখাইতে চায়। তার মানে কি তারা ওই কাজটাই নিবে যেটা 100% হবে। তারা রিস্ক নিতে রাজি না। পরে আমি যখন নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করলাম, আমার যেহেতু মাস্টার্স ছিল করা ড্যাফোডিল থেকে, তো তার এমওআই দিয়ে আমি অ্যাপ্লাই করি। আর সেই সাথে আমার যে 9 বছরের জব এক্সপিরিয়েন্স এই ডকুমেন্টগুলো আমি দেখাই। আহ, কিছু ডকুমেন্ট কোম্পানিগুলো থেকে আমি নিতে পারিনি কারণ জব ছেড়ে দিছি। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট লেটার, স্যালারি স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো আমি যখন দেখাইছি প্রুফ হিসেবে, এগুলা দেখালে আর কোন প্রমাণ দেখাতে হয় না আসলে এরকম ভাবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার গুলো দেখতেছি। আর জব এক্সপিরিয়েন্স হিসেবে লাস্ট জবের এনওসিটা আমি দেখাইছিলাম। তো এই এনওসি দেখানোর পরই আসলে ইউনিভার্সিটি থেকে আমার সমস্যা হয় নাই আর ইংলিশ রিকোয়ারমেন্ট কোনো ফাইল দিতে পারি। তো আমার সাজেস্ট থাকবে যারা এখন দেশের বাইরে যাইতে চান। আমি দেশের বাইরে যাচ্ছিলাম হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অক্টোবর ইনটেক 2026। তো আপনারা যে কনফিউশন গুলো থাকে এগুলো চেষ্টা করবেন অথেন্টিক সোর্স থেকে ক্লিয়ার করার। স্টুডেন্টদের সাথে আমরা অনেকে আলোচনা করি, হ্যাঁ সেটা করা যায়, কিন্তু আমি আমি নিজেই আর কি আমার কন্ডিশনের সাথে বা আমার সিচুয়েশনের সাথে যাদের মিলবে তাদেরকে আমি হয়তো সাজেস্ট করতে পারবো, কিন্তু একটু ভিন্ন হলে কিন্তু আমি সাজেস্ট করতে পারবো না। আর ডোন্ট ট্রাস্ট এনি। অনেক আছে ফাইল ওপেনিং চার্জ নেন। আমি এজেন্সির যে তিক্ত অভিজ্ঞতাগুলো সেগুলো শেয়ার করি। আমার এই ফাইল নিয়ে আমি আর অনেক কয়টা এজেন্সিতে গেছিলাম। আমি তো গ্লোবাল উইংস থেকে করেছি ইন্ডিয়া পর্যন্ত। তো আমার এই ফাইল নিয়ে আর অন্যান্য এজেন্সিতে গেছিলাম। তো তারা বলছে ভাই এটা হবে না, এটা পারবে না তারা। কিন্তু আমি ইউনিভার্সিটিতে নিজে মেইল চেক করে তাদের রিকোয়ারমেন্টগুলো পড়ে পড়ে দেখছি। তো আমি সাজেস্ট করবো আপনারা যারা যাবেন কাজ করবেন নিজেদের ফাইল নিয়ে প্রসেস করতে, আপনারা নিজেরা ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকে পড়ে পড়ে দেখবেন মানে কি বলছে। আর আসলে সত্যি কথা বলতে গেলে এজেন্সিকে পুরোপুরি 100% যখন বিশ্বাস করবেন না। এজেন্সি যদি বলে যে হ্যাঁ ভাই আপনারা এটা করে দিতে পারবো, ফাইল দিয়ে দেখেন, সে যদি অফার লেটার নিতে আনকন্ডিশনাল অফার লেটার নিয়ে আসতে পারেন, তাহলে তো সে পারছে, সে সফল। আর ভিসা অ্যাপ্লিকেশনে কিন্তু ইংলিশ রিকোয়ারমেন্ট লাগে। আপনার অফার লেটার যেটা দিয়ে আপনি আনছেন সেই ইংলিশ রিকোয়ারমেন্টটাই ভিসা অ্যাপ্লিকেশনে জমা দিলে আপনার ভিসা হয়ে যাবে। আমি এমওই দিয়ে আনছি, এমওআই জমা দিচ্ছি। আমি যদি আইএলটিএস দিয়ে আনতাম, আইএলটিএস জমা দিতাম। পেমেন্টের ইস্যু যেগুলো আমরা আসলে না জানার কারণে অনেক ভয় পাই। তো আমি যে এটা করছি ব্যাংক অ্যাকাউন্টের, আমি ব্র্যাক ব্যাংক থেকে করছি। টাচ বাংলা ব্যাংক থেকে করবেন না, আর অন্যান্য ব্যাংক থেকেও করা যায়, সেগুলোর ব্যাপারে আমি জানি না। তবে আমার কাছের একজন ইসলামী ব্যাংক থেকে করছিল। ইসলামী ব্যাংক খুব স্লো। আপনার যেটা মেয়াদ দেয় মাত্র 15 দিন একটা এআইপি আসার পর টাকা পেমেন্টে। আপনার 15 দিন যদি ব্যাংকই শেষ করে ফেলে ফাইল ওপেনিং করতে, তাহলে আপনি কিভাবে পাবেন? ডাচ বাংলা ব্যাংক থেকে আমি সঞ্চয়পত্রে টাকা তুলতে আমার লাগছে 8 দিন, যেখানে পোস্ট অফিসে সঞ্চয়পত্র তুলতেও লাগছে 1 দিন 2 দিন। তাহলে আপনি বোঝেন কত ঢিলা। আমি যদি ডাচ বাংলা ব্যাংক থেকে কোনোভাবে স্টুডেন্ট ফাইল ওপেন করতাম, আমি তো অন টাইমে আমার স্টুডেন্ট ফাইল পেমেন্ট করতে পারতাম না, কমপ্লিট হতো না। এটা একটা জার্নির শুরু, আমার জন্য দোয়া করবেন। আর সামনে অনেক স্ট্রাগল বাকি আছে, ওখানে যাওয়ার পর বোঝা যাবে আমার আরো কি কি গ্যাপ রয়েছে। আর হ্যাঁ, প্রয়োজনীয় একটা জিনিস, আমি কিন্তু ওখানে যাওয়ার আগে আমার মানে প্রস্তুতিটা নিয়েছিলাম প্রায় আরো 1-1.5 বছর থেকে। 2024 সাল থেকে আমি লেগে আছি, আজকে 2026 এসে সব হয়েছে। যেন আপনি 2 বছর সাথে সময় রেখে আগাবেন। এতদিন সময় লাগে না,
6 মাসে সবকিছু করা যায় যদি আপনার সবকিছু রেডি থাকে। কিন্তু তারপর আপনি একটু আগে থেকেই রেডি হবেন। আপনার অনেকে আছে এই জব এক্সপিরিয়েন্স ডকুমেন্টেশনে কাগজগুলো সঠিক নয়। যেরকম একটা কোম্পানির ওয়েব অ্যাড্রেস আপনি দিচ্ছেন, তার কোনো ডোমেইন নেই। তাহলে তো আপনি ধরা খেতে পারেন না। এই জব এক্সপিরিয়েন্স কাজে আসবে। তারপর আপনি যে স্যালারি স্টেটমেন্ট, ওটাও যদি ব্যাংকের না হয়, এমনি স্যালারি সার্টিফিকেট কাগজ দিয়ে যে রুটফিট বানাতে পারে, এটাও আসলে কোনো কাজে আসবে। তো আমি আমার ডকুমেন্ট সব অথেন্টিক দেখাইছি, 100% অথেন্টিক। একটা জায়গায় কোনো মিথ্যা কোনো কিছু দিইনি। আমার সময় আমি যখন এজেন্সিতে এআইপিটা পাই, এজেন্সিকে বললো ভাই ভিসা সাকসেস রেট এখন 30%, 30-30%। আর ব্যাংকে যেদিন যাই স্টুডেন্ট ফাইল ওপেন করতে, ওরা বললো যে ভাই আমার ভিসা সাকসেস রেট এখন আমরা পাচ্ছি 17%। আর যেদিন পেমেন্টটা করে ওই দিন আমাকে বললো ভাই আমি 300 ফাইল এই মাসে মানে স্টুডেন্ট ফাইলের টাকা জমা দিছে, এর মধ্যে 7 জন ছাড়া বাকি সবারটা রিফান্ড করা লাগছে। হোয়াট ডাজ দ্যাট মিন? 7% ছিল মাত্র সাকসেস রেট। আমি 100% সব অথেন্টিক ডকুমেন্ট দিছি, আমার মধ্যে কনফিডেন্স ছিল এই জায়গায়, আর আমারটা সফল হয়েছে। এত রিজেকশনের মাঝখানেও আমারটা সফল হয়েছে। যেখানে যখন আমি ফাইল প্রসেস করা শুরু করি জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে, তখন আপনার সাকসেস রেট ছিল 95%, 99%, 97%। আর যখন আমি ভিসা পাই তখন ছিল মাত্র 7%। তো আপনারা এই জন্য একটু আগে থেকে রেডি হবেন। ওখানে যে জিনিসগুলো লাগে, যেরকম ড্রাইভিং লাইসেন্স, তারপর আপনার সকল ডকুমেন্ট যত একাডেমিক্স, সবগুলো অরিজিনাল কপিগুলো তুলে ফেলার চেষ্টা করবেন। আর টাকার ব্যাপার যেটা, চেষ্টা করবেন লোন না করে একটা মানে ফান্ডিং এর ডকুমেন্টগুলো রেডি করা। 2 বছরের কথা কেন বললাম? আপনি 2 বছর আগেই জমি বিক্রির টাকা হোক আর যেটাই হোক, ওটা সঞ্চয়পত্র বলেন, এফডিআর বলেন, মানে কোনো একটা রাখবেন না। যদি আপনি শুধু সঞ্চয়পত্র করেন বা শুধু এফডিআর করেন বা শুধু সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন, তাহলে আপনার সমস্যা হবে। আপনি যদি একটু ভিন্ন ভিন্ন রাখেন, এফডিআর রাখলেন, কিছু কিছু সঞ্চয়পত্র রাখলেন, কিছু সেভিংস অ্যাকাউন্টে রাখলেন, আবার আয়ের উৎসটাও এরকম কিছু ভিন্ন ভিন্ন রাখলেন, তাহলে এটা সুবিধা। অনেকে বলে যে নিউজিল্যান্ডে তো অনেক খরচ, আসলে খরচটা অনেক না, অস্ট্রেলিয়ার তুলনায় কম। কিন্তু একবারে দিতে হয় জন্য এটা অনেক বেশি মনে হয়। আর একবারে এত টাকা দেওয়াটাও আসলে আমাদের মতো মানে মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য অনেক কঠিন। যারা শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের জন্য $50,000, $60,000 কোনো ব্যাপার না, কিন্তু আমাদের জন্য এটা অনেক। তো আমি সাজেস্ট করব যে ওখানে যে কামাই করে টাকা দেবো, ইয়া করবো, চলবো, এটা মাথা থেকে ছেড়ে ফেলেন। আপনি ধরে নেবেন যে এই টাকাটা আপনাকে দিতে হবে। আর যাদের ভাই টাকা নাই, তাদেরকে বলবো ভাই এত দামি এক্সপেন্সিভ দেশে যাওয়ার দরকার নেই, এত রিস্ক নেওয়ার দরকার নেই, পরিবারকে কষ্ট দেওয়ার দরকার। আর আমার জন্য দোয়া করবেন। আর আমাদের যদি আরো ছিল আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো সে প্রশ্নগুলোকে একটা উত্তর দিয়ে দিয়ে দ্বিতীয় একটা ভিডিও বানাবো। এবার এরপর হয়তো আর ভিডিও বানাবো না, কারণ আমি ভিডিও যেটা বানাচ্ছি এটা জাস্ট ফর মেমোরি। আমি কোনো ব্লগার না, কোনো ইউটিউবার না, কোনো পয়সার জন্য এটা বানাচ্ছি না। আহ, আপনাদের এই আশা করবেন না যে শো অফ, ফ্লেক্সিং করা বা এই ধরনের কিছু জন্য। থ্যাংক ইউ।